আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে আন্টি, ও সিরিয়াস পেশেন্ট, আপনি নাটক বলছেন? নির্মাণের কথা ঈশিতা বিরক্ত হয়ে বলে, আমার ছেলেটাকে আমি হাড়ে হাড়ে চিনি। নির্মাণ মহা বিপদে আছে। আদনানের কাছে গিয়ে বলে, দোস্ত দেখ, গতকাল রাত থেকে এখন অবধি তোর সেবা করা নার্সটা সুন্দর। একবার চোখ মেলে দেখ শুধু, কি সুন্দর তার হাসি। সাথে সাথে চোখ মেলে তাকায় আদনান। নির্মাণ কপট রাগ দেখিয়ে বলে, শালা মেয়েবাজ। আদনানের চোখ কিছুটা কাল হয়ে আছে, হাত পায়ের ব্যথায় বেচারা পড়তে পারছে না। ফরিদা পারভিন উদ্বিগ্ন হয়ে বলেন, আমার নাতি চোখ খুলছে, নির্মাণ কি মন্ত্র কইছিল, আমারও শিখাইয়া দাও। নির্মাণ আদনানের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, একটা সূত্রের ব্যাখ্যা বলেছিলাম। কি সূত্র? ফরিদা পারভিনের কথাই নির্মাণ বলে, বিজ্ঞানী নির্মাণার দ্বিতীয় সূত্র। সবাই নির্মাণের দিকে তাকিয়ে আছে। আদনান ব্যথায় কোনো শব্দ করছে না, শুধু বাকিদের দিকে এক নজর তাকায়। চোখ যায় ইলমার দিকে। ইলমা এসেছে তাকে দেখতে, কিন্তু কেন আসলো? সে তো আদনানকে ঘৃণা করে। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। ইনান মাহমুদ বিদায় নিয়ে ইজাজকে সাথে করে বেরিয়ে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ইলমা সোফায় বসে আছে। নির্মাণ পাশের বেডে বসা। ফরিদা পারভিন নাতিকে মুখ ধুয়ে দিচ্ছেন নাস্তা খাওয়ার জন্য। বাকিরা সেসব দেখছে। নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নেয় আদনান। গতকাল রাতে যার গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে সে ভদ্রলোক এসেছে আদনানকে দেখার জন্য, সাথে খাবার ফলমূল এনেছে। আদনানকে দেখে ভদ্রলোক বলেন, এখন কেমন আছো? হাত পায়ে ব্যথা নিয়ে মানুষ কেমন থাকে ওই রকমই আছি। আদনানের কথায় ভদ্রলোক নারাজ। ছেলেটা সোজাসাপটা ভদ্রভাবে জবাব দিতে পারে না। তাকে সোফায় বসার জন্য জায়গা করে দেওয়া হয়। ভদ্রলোক সোফায় বসে আদনানকে পরখ করে বলেন, আজকে বাসায় চলে যাবা নাকি থাকতে চাও? হসপিটালে ভালো মানুষ থাকে নাকি? আমি চলে যাচ্ছি বাসায়। বেশ তো। আদনানের সাথে কথা শেষ করে নির্মাণকে জিজ্ঞেস করেন, কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, আপনার ড্রাইভার চেঞ্জ করেছে তো? না। চল শক্ত করে জবাব দেয় ভদ্রলোক। ঈশিতা এবং ফরিদা পারভিনকে দেখে বলেন, সালাম, আমি রায়হান আজাদ। গতকাল আমার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট করেছেন আদনান। নির্মাণ এসে আদনানের পাশে বসে বিড়বিড় করে বলে, উনি রিয়ানার বাবা নয় তো? সর, উল্টাপাল্টা ভাবি আর লাথি মারবো। হালারপো, নাম দেখ, রায়হান আজাদ, রিয়ানা আজাদ। শেষমেশ শ্বশুরের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিস। হোয়াট এ কো অ্যাক্সিডেন্ট। চুপ থাক, বিরক্তি নিয়ে বলে আদনান। রায়হান আজাদ আদনানকে জিজ্ঞেস করেন, তুমি স্টুডেন্ট নাকি জব হোল্ডার? পার্ট টাইম স্টুডেন্ট, মেইন টাইমে মেয়ে টিচিং করি। আই লাইক দিস প্রফেশন। আদনানের কথায় সবাই হতাশ হয়। রায়হান আজাদ তার কিছু জিজ্ঞেস করার সাহস পাননি। এই ছেলের লজ্জাল্লা বলতে কিচ্ছু নেই, সেজন্য নিজেরটা খোয়ানোর আশা নেই, তাই চুপ থাকাই শ্রেয়। ঈশিতা ছেলের বেয়াদবিতে রাগান্বিত হন। অসুস্থ থাকায় কিছু বলেননি। ইলমা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে, চিন্তায় আছে কখন আবার আদনান তার পেছনে পড়ে। রায়হান আজাদ বিল পে করে আসেন। আদনানকে ধরে নির্মাণ এগোয়। সামনে বাকিরা হাঁটছে, তাদের সামনে আবার তৃপ্তি এবং ইলমা। আদনান ইলমাকে রাগানোর জন্য বলে, কি ও প্রেমিক নারী, আমার প্রতি ঘৃণা কমে গেছে নাকি? ইলমা বিরক্ত হয়, তীব্র ছাঁচালো কণ্ঠে বলে, এরপর এই নাম উচ্চারণ করলে দ্বিতীয়বারের মতো হসপিটালে অ্যাডমিট করানোর ব্যবস্থা করব। ব্রেইনলেস কোথাকার। হ্যাঁ, তোর সমান মেয়ে তুই আমাকে থ্রেট দিস? তোর মতো লাইফলেস আমি দুটোও দেখিনি। এই মেলিচার বাচ্চা, তুই তো গাড়ি করবি না। মাতাল, ঠিকঠাক হেঁটে গাড়ি অব্দি আয়। কথাটা বলে তৃপ্তিকে নিয়ে জোর কদমে হাঁটা ধরে ইলমা। নির্মাণ আদনানকে বলে, ওরে লাড়া দিতে যাস কেন? স্লিড তেজ বেশি। আদনানের কথা শেষ হতে নির্মাণ করুণার সুরে বলে, মেলিচার সাথে আমার প্রেমের ব্যবস্থা করে দে, প্রমিস সব ধান্দাবাজি ছেড়ে দেব। ওয়েট, একটু পর রাস্তায় ললিতাদের দেখা পাবো, আশা করি তোর জন্য প্রেমে রাজি হয়ে যাবে। কোন ললিতা? থার্ড জেন্ডার। শালা হারামি। কথাটা বলে আদনানের পিঠে জোরে কিল বসায়। নির্মাণের অবস্থা দেখে আদনান হাসে। বাসায় এসে লিভিং রুমের সোফায় বসে আদনান। ফাইজা ইসলাম আদনানের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসেন, সেটা পান করে উঠে দাঁড়ায়। ঈশিতাকে ডাক দিয়ে বলে, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে।
ফাইজা খাবার বেড়ে দেয়। আদনান হাত দিয়ে খেতে বসে যায়। খুব খিদে পেয়েছিল। 4 টাকার নাস্তা তার পোষায় না। আদনান খাবার খেয়ে ওষুধ খায়। উঠে দাঁড়াতে ফরিদা পারভিন এগিয়ে এসে আদনানের হাত ধরে, তাকে তার রুমে যেতে সাহায্য করে। আদনান রুমে এসে দরজা লক করে একটা সিগারেট ধরায়। খাটের উপর বসে পুরো সিগারেটটা শেষ করে। মাথা আর মন দুটোই হালকা লাগছে তার। হাত পায়ের ব্যথা আছে, তবে সেসব নিয়ে ভাবছে না সে। পকেট থেকে ফোন বের করতে অসংখ্য নোটিফিকেশন দেখে। ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। আদনান মেসেঞ্জারে ঢুকতে অনেকগুলো মেসেজ পায়। সেগুলো রিপ্লাই করে রিয়ানাকে কল দেয় সে। সাথে সাথে রিসিভ হতেই রিয়ানা জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? কতগুলো মেসেজ দিয়েছি। তোর বাপ তো আমায় গাড়ি চাপা মেরে দিতে চাইছে, এখন আদর দেখাও। তোর বাপের ড্রাইভার কি গাঁজা খায় নাকি? দেখে চালাতে পারে না? ভাগ্যিস অজ্ঞান হয়েছিলাম, না হলে তোর বাপ আর ড্রাইভার দুজনে এতক্ষণে ব্রিজের সাথে উল্টো ঝুলতো। রিয়ানা বিরক্তি নিয়ে বলে, তুমি তো আজকে বেয়াদবি করেছো বাবার সাথে। এই চুপ, তুই আমাকে ভদ্রতা শেখাবি নাকি? আমার বাবার জীবনেও তোমার মতো অসভ্যের সাথে আমার সম্পর্ক মানবে না। তোর কি মনে হয় তোর বাপের মানার অপেক্ষায় আজকে আমি? তোর মতো কত রিয়ানা আজাদ আদনানের ডানে বামে থাকে, এসব আমি কেয়ার করি না। আদনান, কথা উল্টাপাল্টা বলছো কিন্তু। কল রাখ। কথাটা বলে নিজেই কল কেটে দেয়। বালিশে মাথা রাখতে কপাল টনটন করে ব্যথা আরম্ভ হয়। আদনান চুলগুলো স্লাইড করে চোখ বন্ধ করে নেয়। 3টা দিন পর আদনান ভার্সিটিতে এসেছে। বাসা থেকে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না। তাদের নতুন বাড়ির কাজ শুরু হয়েছে গত 2 দিন হলো। আদনান ভেবেছে জায়গাটা ভিজিট করে আসবে। এখন যে বিল্ডিং আছে সেটা ছেড়ে দিবে নতুন বাড়ির কাজ শেষ হলে। বর্তমানে যে বাড়ির কাজ চলছে সেটা শেখ পরিবারের এক প্রকার ড্রিম হাউসও বলা চলে। অনেক শৈল্পিক কারুকাজ, নকশা দিয়ে তৈরি হবে রাজকীয়ভাবে। আদনান বাইক রেখে তার বন্ধু মলের কাছে যাচ্ছিল। এমত অবস্থায় পথ আটকে দাঁড়ায় জয় আবরণ এবং তার সাঙ্গপাঙ্গরা। আদনান আবরণের মুখশ্রী পরখ করে। পুরোটাতেই রাগ এবং হিংস্রতা সুস্পষ্ট দেখতে পায়। আবরণের রেগে যাওয়ার কারণ কিছুটা আন্দাজ করেছে আদনান। তাতেই ঠোঁট কামড়ে হেসে ওঠে। আদনানকে হাসতে দেখে আবরণের মাথায় দপ করে আগুন ধরে যায়। তেড়ে এসে আদনানের শার্টের কলার চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আমার জিনিসের দিকে তোর এত লালসা কেন? আদনান ক্রুর হেসে কলার ছাড়িয়ে নেয়। আবরণের কাঁধে হাত রেখে আফসোসের স্বরে বলে, জয় আবরণ, বিশ্বাস কর আমি তোর জিনিসপত্র ছুঁয়ে গেল, নজরও দিতে চাই না, কিন্তু শালার কপাল তোর পছন্দ করা সব কিছু না চাইতে আমার দুয়ারে চলে আসে। এমনিতে শাহরিয়ার আদনান শেখের মন অনেক বড়, কোনো নারীকে ফেরায় না সে। আদনানের কথায় আবরণ তেড়ে আসে। আদনান হাত ঠেকিয়ে দাঁড় করায়। আবরণ তীব্র ঝাঁঝালো কণ্ঠে আওড়ায়, জেভিন রেহমানের দিকে নজর দিলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। সে তো রেজিস্ট্রি করা প্রপার্টি নাকি? আমার পছন্দের নারী। তাহলে তোর নারী আমার কাছে আসে কেন? সেটা নিজেকে জিজ্ঞাসা কর। আবরণের কথায় আদনান বিরক্ত হয়। কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে জবাব দেয়। আবরণ হাত ওঠাতে আদনান তার গলা চেপে ধরে, রক্তচক্ষু করে চোখ রাঙিয়ে বলে, ভুলেও না, তোর কোনো বাপকে আমি ভয় পাই না, সেখানে তুই তো নিতান্ত পিঁপড়ে মাত্র। আরো 2জন ছেলে আদনানকে টানতে থাকে ছাড়ানোর জন্য। আদনান তবুও আবরণকে ছাড়ে না। তাদের হাতাহাতি দেখিয়ে বাকিরাও এগিয়ে আসে নির্মাণ এবং সেজান। আদনানকে টেনে সাইডে নিয়ে আসে। আবরণ কাশতে থাকে। পানি এগিয়ে দিতে সেটা পান করে হুঙ্কার ছেড়ে বলে, এসবের জন্য একদিন তোকে চরম মূল্য দিতে হবে। সময় সব বলে দিবে, মাইন্ড ইট। কথাটা বলে সে চলে যায়। আদনান এখনো রেগে আছে। নির্মাণ জিজ্ঞেস করে, কি হয়েছে? তার শিকার আমার খাঁচায় এসেছিল, সেজন্য রেগে আছে। আদনানের কথায় সেজান জবাব দেয়, জেবিন রহমান। আদনান মাথা নাড়ায়। নির্মাণ ফোন বের করে। গ্যালারি থেকে কিছু পিকচার্স আদনানের সামনে ধরে। আদনান সেসব ছবির দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, এই ছবি আবার আমাকে দেখাচ্ছিস কেন? রিয়ানা দেখেনি? জানি না। আদনানের সোজাসাপটা জবাবে নির্মাণ আওড়ায়, ক্লাবে তোর আর ভেজিনের ছবি, বসন্ত বরণে তোর আর ভেজিনের ছবি। সবাই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সবাই ধরে নিয়েছে রিয়ানার সাথে ব্রেকআপ করে জেভিনের সাথে আছিস। সর, আমি গেলাম। রিয়ানা আসলে বলিস এসব কিছু না, নর্মাল পিকচার্স। বেশি করলে বলে দিস আদনান রিলেশন রাখবে না। কোথায় যাচ্ছিস তুই? সেজানের কথায় আদনান জবাব দেয়, বাড়ির কাজ চলছে, সেটাই দেখতে যাব। কথাটা বলে আদনান এক মুহূর্ত সময় ব্যয় করেনি। বাইকে উঠে পুনরায় রওনা হয় সেই নতুন বাড়ির কাজ দেখার উদ্দেশ্যে। বাইক চালানোর সাথে আশেপাশে নজরও রাখছে আদনান। সামনে 3টা মেয়ে হেঁটে যাচ্ছে।
খুব সম্ভবত কলেজের স্টুডেন্ট হবে। আদনান বাইকের স্পিড কিছুটা কমিয়ে আনে, মেয়েগুলোর পাশাপাশি আসতে বাঁকা হেসে বলে, সুন্দরীরা কোথায় যাচ্ছে? মেয়েগুলো জবাব দেয় না, শুধু আদনানের মুখপানে তাকিয়ে রয়। আদনান শীষ বাজাতে বাজাতে বাইক নিয়ে সামনে এগোয়। 12টার দিকে কলেজ থেকে এসেছে তৃপ্তি এবং ইলমা। প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকায় তাড়াতাড়ি এসেছে দুজন। তৃপ্তির চোখে মুখে রাগের রেশ উপচে পড়ছে। ইলমা নিজেও জানে না তৃপ্তি কেন রেগে আছে। 2-3টা কথা হয়েছে, তাতেও তেরা জবাব দিয়েছে। সেজন্য ইলমার সাহস হয়নি কিছু বলার। তৃপ্তি বাসায় এসে নিজের রুমে চলে যায়। অনেক কষ্টে রাগ সংবরণ করছে সে। লম্বা শাওয়ার নিয়ে তৈরি হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে আসতে দেখে আদনান চেয়ারে বসে খাবার খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। আদনানকে দেখে তৃপ্তির মাথায় দপ করে আগুন ধরে যায়। রাগ উঠে যায়। আদনানের খাওয়া অর্ধার্ধিতে তৃপ্তি আদনানকে জিজ্ঞেস করে, আজকে রাস্তায় মেয়ে দেখে শীষ বাজিয়েছ কেন? আদনান চকিত তাকায়। তৃপ্তির কথায় বিরক্ত হয়। ফোন অফ করে পাশে রেখে জবাব দেয়, এসব খবর তোকে কে বললো? আমার প্রশ্নের জবাব পাইনি। কণ্ঠস্বর রুক্ষ শোনাচ্ছে। আদনান মেজাজ হারায়। সে কোনো কিছুর উত্তর দিতে বাধ্য নয়। সেটা মনে হয় তৃপ্তি ভুলে গেছে। আদনানের চুপ থাকা দেখে তৃপ্তি মৃদু চিৎকার করে বলে, আল্লাহ তোমাকে কি মাটি দিয়ে বানিয়েছে? সেটা তোর জানতে হবে না। আমার সম্পর্কে বেশি পাকনামি করতে আসবি আর ঠাঁটিয়ে দুটো মেরে বসিয়ে দেবো। ওদের কথার আওয়াজে ইলমা, ফরিদা পারভিন এবং ফাইজা আসে। ইলমা তৃপ্তির পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কি হয়েছে? তার কথার কোনো রেসপন্স দেয়নি তৃপ্তি। তৃপ্তি তীব্র আক্রোশ নিয়ে আদনানকে বলে, তোমার পার্সোনালিটির থেকে রাস্তার কুকুরের পার্সোনালিটি অনেক সুন্দর। ব্যাস হয়ে গেল। আদনান বসা থেকেই খাবারের প্লেট ছুঁড়ে মারে তৃপ্তির দিকে, কিন্তু সেটা তৃপ্তির গায়ে না, ইলমার গায়ে গিয়ে পড়ে। মুহূর্তে মেজাজ ছাড়ায় ইলমা। ভাতের প্লেটটা হাতে নিয়ে পুনরায় আদনানের দিকে ছুঁড়ে মারলে সেটাকে বাড়ি গায়ে আদনানের কপালে। তীব্র যন্ত্রণায় আদনান কপালে হাত রাখে। মুহূর্তে মাথাটা জিম করে যায়। আদনান নড়াচড়া করছে না। বাকিরা হতভম্ব হয়ে গেছে মুহূর্তে ঘটে যাওয়া ঘটনায়। কেউই বুঝতে পারেনি আসলে এত কিছু ঘটে গেল। ফরিদা পারভিন নাতির দিকে এগিয়ে যায়, আর্তনাদ করে বলেন, আমার নাতির কপালটা শেষ করে দিছে জেরা, তোগর জ্বালায় আর ভালো লাগে না। তৃপ্তি চুপ। ফাইজা কিছু বলতে গিয়েও বলতে পারেনি। ইলমার রাগে শরীর কাঁপছে রীতিমতো। রেগে চিৎকার করে বলে, এবার শুধু কপাল, এরপর হাতও গলায় ঝোলানো থাকতে পারে। 1 দিন 2 দিন 3 নাম্বার দিনে রিপিট খাও। ফালতু কোথাকার, তোর মুখটাও দেখতে চাই না আমি। কথাটা বলে নিজের রুমে চলে যায় ইলমা। তৃপ্তি তাকে ডাকে, সেসব কানেও তোলেনি ইলমা। আদনান মুহূর্তে চুপসে গেছে। ইলমার কথার ভাঁজে কথা বলেনি, চিৎকার করেনি, উত্তর দেয়নি। ইলমা যা বলেছে শুধু শুনেছে আদনান। তৃপ্তিও সেখান থেকে চলে যায়। কিছু বলার মতো বাক্য নেই তার কাছে। আদনান যে মেয়ে 3টাকে দেখে শীষ বাজিয়েছিল, সুন্দরী বলেছিল, সেই মেয়েগুলো তৃপ্তির গ্রুপের। আদনানকে বেশ ভালো করেই চেনে তারা। কলেজে গিয়ে দুদণ্ড দেরি করেনি। কথাগুলো তৃপ্তির কানে তুলে দেয়, সেই সাথে কতগুলো কথাও শুনিয়ে দিয়েছে মেয়েগুলো। তৃপ্তির হৃদয় আহত। বাইরে গেলে আদনানকে নিয়ে টুকটাক কথা শোনা লাগে। আদনানকে বেশিরভাগ কলেজের মেয়েগুলোকে চোখে দেখে। একটুও লাজ লজ্জা, ন্যূনতম জ্ঞান নেই। তার বোনও সেই কলেজে পড়াশোনা করে। কবে জানি কলেজের ম্যামকে ইপ্রিজিং করে বসে কে জানে। তৃপ্তির মাঝে মধ্যে মন চায় আদনানের মাথাটা ফাটিয়ে দিতে, যেটা ইলমা করে দেখিয়েছে। মাথা না ফাটলেও কপাল কাঁপিয়ে দিয়েছে, সাথে আদনানের হৃৎপিণ্ড অল্প অল্প কাঁপিয়েছে। ফরিদা পারভিন ফ্রিজ থেকে আইস এনে আদনানের কপালে ডলে দেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, নাতি, জীবনের রং এখনো দেখো নাই। বাপের হোটেলে খাও তো দুনিয়া টের পাও না। দায়িত্ব কাঁধে নাও, কারোর মায়ায় জড়াও, বাস্তবতা দেহ, এত রাগ থাকবো না। তৃপ্তি যে কইল কারে দেখা শীষ বাজাইছ, এখন যদি তৃপ্তিরে দেখা কোনো ছেঁড়া শীষ বাজায়, বাই হইয়া তুমি কি করবা? আর যারা রাগ কিন্তু সাংঘাতিক, লারা দিও না। আদনান কোনো কথা বলেনি। ওঠে হাত দিয়ে রুমে চলে যায়। কপালে ওষুধ ঢোলে শুয়ে পড়ে চুপচাপ। মাথার ব্যথায় চোখ খুলতেও কষ্ট হচ্ছে তার। কিন্তু আদনানের আজ কি হলো? কোনো কথার কোনো জবাব দিল না। মেলিসা তাকে কতগুলো কথা শোনালো, পাল্টা জবাব দেয়নি আদনান। দাদি তাকে এতগুলো কথা বলল, তাতেও বিরক্তিভাব দেখায়নি সে। নিজের কাজকর্মে নিজেই অবাক হয় আদনান। গধূলির শেষ লগ্ন। আকাশে অন্ধকার নেমে রাতের জ্বালান দিতে বেশি দেরি নেই। ইলমা তৃপ্তির ছাদে বসে আড্ডা দিচ্ছে 3 তলা এবং 4 তলার মেয়েদের সাথে। তাদের আবার বেশ ভাব আছে। মাঝে মধ্যে আড্ডা দেওয়া হয় ছাদে এসে। তারা সংখ্যায় 5 জন। তাদের মাঝে সবচেয়ে বড় হলো অবন্তী মেয়েটা, যে 3 তলার ভাড়াটিয়া। তবে শেখ পরিবারের সাথে নিবিড় সম্পর্ক আছে। তার মূল কারণ অবন্তীর বাবা এবং তারেক মাহমুদ শেখ, তারা ভালো বন্ধু। আরো 2 মেয়ে আছে, তাজবিয়া এবং শিমুল।
তারা তিনজন আবার তৃপ্তি এবং ইলমার 2-1 বছরের সিনিয়র। বয়সের দিক দিয়ে সবার ছোট ইলমা। বিল্ডিং এর ছোট ছোট বাচ্চারা ছাদে দৌড়াদৌড়ি করছে, এক প্রকার হইচই অবস্থা। বেঞ্চের উপর বসে তারা 5 জন কথা বলছে, সবাই নিজেদের কলেজ এবং ভার্সিটি লাইফের অভিজ্ঞতা বলছে, কেমন কাটছে দিনকাল। এর মাঝে তাসবিহা বলে ওঠে, এই মেলা হচ্ছে, তোমরা যাবা? বাকিরা তাকায় তাসবিহার দিকে। তৃপ্তির জবাব দেয়, বাবাকে বলবো, সময় হবে না তার, আমাকে আর ইলমাকে একা ছাড়বে না। তৃপ্তির কথায় শিমুল জবাব দেয়, তাহলে আদনানকে বলো। আদনানের কথা উঠতে ইলমা মৃদু কেসে ওঠে। তৃপ্তি জবাব দেয়, ওর সবে আগ্রহ নেই, যাওয়া লাগবে না। ইলমার কথায় অবন্তী জবাব দেয়, আরে আঙ্কেলকে বলো, না হলে আদনানকে রাজি করাও, সমস্যা কোথায়? অবন্তীর কথায় তৃপ্তি জবাব দেয়, আচ্ছা দেখি, লাট সাহেব রাজি হবে বলে মনে হয় না। আমার বিশ্বাস রাজি হবে, শত হোক বোনের আবদার, ফেলতেই পারবে না। অবন্তীর আশ্বাস দেওয়া কথায় তৃপ্তি খানিক হাসে। তখন শিমুল অবন্তীকে বলে ওঠে, অবন্তী আপু, তোমার বিয়ের সাথে দাওয়াত কবে পাচ্ছি? ভাইয়ার খবর কি? শিমুলের কথায় অবন্তী মৃদু হাসে, লাজুক দেখায় তার সেই হাসি। তৃপ্তি সেই লাজুক হাসি দেখে আওড়ায়, খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাচ্ছি বুঝি? ওদের দুষ্টমিতে অবন্তী জবাব দেয়, ইনশাল্লাহ এই মাসে হয়তো বিয়ে হবে আমাদের। তোমাদের ভাইয়া চাকরি জয়েন করেছে 6 মাস হলো, একটু সময়ের ব্যাপার আছে না? ওয়াও, কংগ্রাচুলেশনস আপু, তোমাদের দুজনকে বিয়ের সাজে পাশাপাশি দেখার অপেক্ষায় আছি। ইলমার কথায় অবন্তী ইলমার কাঁধে হাত রেখে বলে, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, এরপর আঙ্কেলকে বলবো তোমার জন্য রাজপুত্র এনে দিতে। ছাদে এসেছে আদনান। অবন্তীর বলা শেষ কথাটুকু তার কানে বেজেছে। মুহূর্তে বিরক্তি নিয়ে বলে, সদরঘাটের প্রেমিক নারী আমার কপাল ফাটিয়ে এখন বসে বসে রাজপুত্র নিয়ে পরিকল্পনা। ত্রস্ত পায়ে ছাদের একপাশে গিয়ে দাঁড়ায় আদনান। কিছুটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে। মাথার ব্যথা কিছুটা কমলেও পুরোপুরি কমেনি। তার জীবনে এমন মার কেউ দিয়েছিল বলে মনে হয় না। কত বড় সাহস হলে সোজা শক্ত পেলে তার নরম কপাল বরাবর ছুঁড়ে মেরেছে। ইলমার সাহসের কথা ভেবেই আদনান অবাক না হয়ে পারে না। যেই দুঃসাহস এখন অবধি কেউ দেখাতে পারেনি, সেটা ইলমা কি করে দেখিয়েছে। ভাবতে নাক মুখ কুচকায় আদনান। পরক্ষণে ভাবে, যদি মেয়েগুলো মনে করে আদনান তাদের দেখার জন্য এসেছে, না ভেবেই আদনান ফোন স্কল করতে ব্যস্ত হয়ে পড়ে। তার ইনবক্সে থাকা কিছু নারীদের জানিয়েছে সে অসুস্থ। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীদের যত্ন এবং ভালোবাসা মেশানো আফসোস দেখবে। ইলমা আদনানকে দেখে বিরক্ত হয়, চায় না এই মুখটা দেখতে, তাও আশেপাশে ঘেঁষতে থাকে। যেহেতু আজান পড়ে যাবে, সেজন্য ইলমা উঠে দাঁড়ায়। তৃপ্তির দিকে তাকিয়ে বলে, চল ভেতরে যাই, আজান পড়ে যাবে। বাকিরাও বিদায় জানিয়ে যে যার বাসায় চলে যায়। তৃপ্তি এবং ইলমা 4 তলার সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ। তৃপ্তি তাড়াতাড়ি হেঁটে ভেতরে চলে গেছে। ইলমা ধীরে ধীরে এগোচ্ছে। অল্পতেই হাঁপিয়ে গেছে সে। 3 তলায় আসতে পেছন দিয়ে কারো পায়ের ধ্বনি কানে আসতে ইলমা বুঝে আদনান আসছে তার পেছন দিয়ে। সেজন্য মাথার ঘোমটা আরেকটু টেনে দ্রুত পা ফেলে নিচে নামতে থাকে। 2 তলার সিঁড়ির কাছে আসতে আচমকা পা বেঁকে বসে পড়ে ইলমা। হুট করে এমন হওয়াতে নিচে অবাক হয়। পা মচকে গেছে ভেবে চিন্তিত হয়ে পড়ে। উঠে দাঁড়াতে গেলে অনুভব করে ব্যথা পেয়েছে। আদনান ইলমার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়। সিঁড়িতে বসে আছে ইলমা। দেখেই বিরক্ত হয় আদনান। ইলমাকে পাশ কাটিয়ে চলে আসে সে। কোনো রকম উঠে দাঁড়ায় ইলমা। আদনানের পেছন পেছন মেইন দরজার সামনে আসে। আদনান খেয়াল করেনি ইলমা যে তার পেছনে। দরজা খুলে ভেতরে গিয়ে পুনরায় দরজা লাগিয়ে দেয়, যার ফলস্বরূপ দরজার সাথে ইলমার মাথা বাড়ি খেয়েছে জোরে সোরে। তীব্র শক্তি দিয়ে দরজা জোরে বাড়ি দিতেই আদনান তাড়াতাড়ি দরজা খোলে। ইলমা খেপা বাঘানির মতো তাকায় আছে। আদনান সেই চাহনি দেখে আরো বিরক্ত হয়। তখন ইলমা আঙুল নাচিয়ে বলে, চোখ কি পকেটে রেখে হাঁটো? ফালতু একটা, দিলে তো মাথা ফাটিয়ে। এখন আবার সংসেজে দরজার সামনে দাঁড়িয়ে আছো। ইলমার কথায় আদনান দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, এই মেলিচা, বেশি বেড়ে গেছিস তুই, নাটকবাজ কোথাকার। ইলমা পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্রিজ থেকে বরফ এনে সোফায় বসতে পেছন দিয়ে ইনান মাহমুদ আসেন। বাবাকে দেখে ইলমা অপ্রস্তুত হয়ে পড়ে। কপালে বরফ ডলতে গিয়েও ডলেনি। ইনান মাহমুদকে দেখে আদনান রুমের দিকে চলে যায়। ইলমাকে দেখে ইনান মাহমুদ জিজ্ঞেস করেন, কপালে কি হয়েছে? দরজার সাথে বাড়ি খেয়েছি। ইলমার কথা ইনান মাহমুদ খুশি হননি। পুনরায় জিজ্ঞেস করেন, সত্যি কথা বলো। ইলমা চুপসে যায়। এখন সত্যিটা বললে আবার তুলকালাম বাঁধবে। এদিকে মেয়েকে চুপ থাকতে দেখে ইনান মাহমুদ কিছুটা রেগে বলেন, কথা বলছো না কেন? ওই আদনান ভাইয়া আমাকে না দেখে দরজা লাগিয়ে দিয়েছে। পেছনে ছিলাম তাই বাড়ি খেয়েছি। ইনান মাহমুদ আদনানকে ডাক দেন। পরপর 3টা ডাক দেওয়ার পর আদনান লিভিং রুমে আসে। ইনান মাহমুদের সাথে তার তেমন ভাব নেই, বলা যায় অনেকটা দূরত্ব আছে।
আদনানের উচ্ছৃঙ্খল চলাফেরা, অভদ্রতা, বেয়াদবির জন্য ইনান মাহমুদ তাকে পছন্দ করেন না, তেমন কথাও বলেন না। অন্যদিকে ইলমার গায়ে একটা ফুলের টোকাও তিনি সহ্য করতে পারেন না। তার মেয়ে তার চোখের মধ্যমণি, সেজন্য মাঝে মধ্যে আদনান বিরক্ত হয় ইনান মাহমুদের উপর। একবারে আদর উতলে পড়ে মেয়ের জন্য, মাঝে মধ্যে তো মুখের উপর বলতে মন চায়, এত ভালোবাসা তো সৎমা এনে দিলে কেন? ইলমার সাথে তো কম খারাপ আচরণ করেনি আপনার পত্নী, তখন এসব আদর কোথায় ছিল? কিন্তু এসব বলে তাকেই স্নেহ খেতে হবে, সেজন্য নিজেও দূরত্ব বজায় রাখে। আদনান ইলমার দিকে এক নজর তাকায়। ইনান মাহমুদ আদনানকে শাসিয়ে বলেন, তুমি বড় হয়ে কাণ্ডজ্ঞানহীনের কাজ করো কিভাবে? দেখে তো মনে হয় মাথায় ব্যথা পেয়েছো। আমার মাথার পেছনে দুটো চোখ থাকা আবশ্যক ছিল। দুটো চোখ থাকলে তো আপনার আদরের কন্যাকে দেখতে পেতাম, দরজাটাও লাগাতাম না। কথা ভদ্রভাবে বলা যায় না? দিন দিন বেশি মাত্রার বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। আপনার কথার ধরন অনুযায়ী আমার থেকে এর চেয়ে ভদ্র আচরণ আশা করছেন কিভাবে? ফরিদা পারভিন সব বাকিরাও আসে লিভিং রুমে। ফাইজা ইনান মাহমুদকে থামিয়ে বলেন, ইলমা, পেছন থেকে বলতে পারলে না দরজা লাগিও না? সেটা তো বললে না তুমি। ফাইজার কথায় আদনান বেশি বিরক্ত হয়। তার পক্ষে কথা বললেও তার পছন্দ না ফাইজাকে, এক বিন্দুও না। তার কাছে অসহ্য মহিলা একটা। ফরিদা পারভিন সবার উদ্দেশ্যে বলেন, এই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করন লাগে নাকি? তোরা এক কবরে গেলেও থাকতে পারবি না, যুদ্ধ করবি, যুদ্ধ। আদনান প্রস্থান করে। তারেক মাহমুদ ইনান শেখকে বলেন, আদনানকে কিছু বলে লাভ নেই, বেয়াদব একটা। ইলমা রুমে চলে আসে। বাকিরাও যে যার মতো রুমে যায়। ইনান শেখ রুমে এসে বসতে ফাইজা এসে তাকে বাঘিনীর মতো ধরে, দরজা লক করে বলেন, ইলমাকে এত মাথায় তোলার কি আছে? দোষর কম ছিল নাকি? আমার ছেলেকে তো অত আদর করো না তুমি। সরো, তোমার এসব কথাবার্তা শোনার জন্য বসে নেই আমি। আমার মেয়ে তোমার কি এমন ক্ষতি করেছে যে ওকে সহ্য করতে পারো না তুমি? সহ্যের কথা উঠছে কেন? ওর অন্যায় তুমি চোখে দেখো না? ফাইজা, আর একটা কথাও না, যদি বলো তাহলে রুম থেকে বেরিয়ে যাও। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমা তোমার জীবনের সব, আমি আর আমার ছেলে কিচ্ছু না। তুমি যেটা মনে করতে পারো। ইনান, তুমি বেশি বলছো না? ইলমার জন্য তোমার চোখে যত টান, আমার ছেলের জন্য তত টান দেখিনি আমি। ইনান শেখ সেসব তোয়াক্কা করেন না। রুমের দরজা খুলে বাইরে আসেন। ইলমা রুমের দরজায় নক করতে ইলমা জবাব দেয়, দরজা খোলা আছে। ইনান শেখ ভেতরে প্রবেশ করেন। ইলমা পড়তে বসেছে। সামনে চেয়ার টেনে মেয়ের মুখোমুখি বসেন তিনি। ইলমা বাবাকে দেখে জিজ্ঞেস করে, কিছু বলবে? না। পড়ালেখা কেমন চলছে মা? ভালো। মন দিয়ে পড়ো, সামনে টেস্ট এক্সাম আসছে। পড়বি বাবা? ইনান শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রুম থেকে বেরিয়ে তারেক মাহমুদের সাথে বসে খোশ গল্পে মেতে ওঠেন। সবসময় তাদের দুই ভাইয়ের বন্ডিং দারুণ। ইনান শেখ তাদের নতুন হাউস নিয়ে কথা তোলেন। তারেক মাহমুদ ভাইয়ের কথায় সায় দিয়ে বলেন, নতুন বাড়ির কাজ শেষ হলে এই বিল্ডিং এর পাশে যে মাঠে, সেটাও বাড়ির কাজ ধরবো। না, ওটা থাকুক আদনানের জন্য। সব তুমি করে দিলেও ও তাহলে কি করবে? দায়িত্ব স্বপ্ন দুটো জিনিস, ওকে উপলব্ধি করতে হবে। ওর থেকে আমি কিছু আশা করি না ইনান। ও জীবনে কিছু করতে পারবে না। ওর মতো বখাটে ছেলে দুটো দেখিনি আমি। এসবের কারণ কি ভাইয়া? আদনানকে বুঝাও তুমি, এখনো সময় আছে ভালো হওয়ার। দেখো না, তেরা জবাব দেয়। ওর সাথে কথা বলা মানেই মুখ নষ্ট করা। তারেক মাহমুদের কথায় ইনান শেখ কিছু বলার মতো খুঁজে পাননি। ফরিদা পারভিন এসে বলেন, আদনান রে বিয়ে করাইয়া দাও, যখন বউয়ের দায়িত্ব নিব সব ঠিক হইয়া যাইব। আরে মা, এসব কি বলছো তুমি? ওর যা জেদ, পরে দেখবা যাবে দুদিন ভালো, 3 নম্বর দিনে বউকে চটথাপ্পড় মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। বদনাম হবে আমাদের। ওর কাছে মেয়ে বিয়ে দিবে কে? শুধু বাপের টাকা দেখে? ওর মতো বেয়াদবের কাছে কোনো ভালো জ্ঞানী বাবা তার মেয়ে তুলে দিবে না। ঘড়ির কাঁটা রাত 10:30। সবে ডিনার করে রুমে ফিরেছে আদনান। ঠিক 10টায় ডিনার করার টাইম তাদের। 10:30টার মাঝেই সবাই যে যার রুমে। রিয়ানা কল দিয়েছে। আদনান কল রিসিভ করতে রিয়ানা জবাব দেয়, আগামীকালকে মিট করতে পারবে? কেন, কি হয়েছে? আর্জেন্ট। এখন বলো। আরে তুমি কি না কি বলো। এই নাটক বন্ধ করে বলো কি বলবে। বিয়ে করতে চাই। হোয়াট? মাথা ঠিক আছে তোমার? কেন, তুমি বিয়ে করবে না? রিয়ানা, তুমি পাগল? আমি এখনো স্টুডেন্ট, বাপের টাকায় চলি। সেখানে তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নেওয়াটা চারটিখানি কথা না। তো কি হয়েছে? তেমন কারণ নেই, ইচ্ছে হয়েছে সেজন্য।
এসব কেমন ইচ্ছে? জানি না। রিয়ানের কথা অদ্ভুত শোনালো। আদনানের খটকা লাগে, পুনরায় জিজ্ঞেস করে, এনিথিং রং? না, সিরিয়াস নেওয়ার কিছু নেই, জাস্ট বললাম তোমায়। আচ্ছা, ব্রেকআপ করতে চাও? কেন, আমাকে ভালো লাগছে না? এরকম কিছু না, যদি ব্রেকআপ করতে চাও আবার কোনো সমস্যা নেই। এই রিলেশন আমি সিরিয়াস নিয়েছি আদনান, তুমি ভালো হয়ে যাও, আমি অপেক্ষা করব তোমার জন্য। পরে তুমি কষ্ট পাবে। আমাকে সিরিয়াস নিও না, আর না আমার জন্য অপেক্ষা। আদনানের কাছে মেয়ে মানুষ টিস্যুর মতো, সো বি কেয়ারফুল। কথাটা বলে আদনান কল কেটে দেয়। ব্যালকনিতে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানে তাকায়। ধরিত্রীতে আলোর রেখা টানতে সুপ্রভাতের সূচনা ঘটেছে। স্নিগ্ধ বাতাস, সতেজ প্রকৃতি, সব মিলিয়ে মিষ্টি একটা সকাল। ফজরের নামাজ শেষ করে সবার জন্য চলায় চা বসিয়েছে ইলমা। একটু পর রেডি হয়ে প্রাইভেটের জন্য ছুটবে। বাকিরা কেউ উঠেছে, কেউ উঠেনি। ফরিদা পারভিন নামাজ পড়ে শুয়েছিলেন। ইলমা চা ফ্লাক্সে ভরে ডাইনিং টেবিলের উপর রাখে। নিজের কাপ নিয়ে রুমের দিকে এগোতে যাবে, তখন ঈশিতা আসে লিভিং রুমে। ইলমা তাকে দেখে আওড়ায়, সবার জন্য চা বানিয়েছি, বলে দিও ফ্লাক্সে আছে। তুমি বসো, আমি নাস্তা বানাচ্ছি। মা ওঠেনি? কণ্ঠস্বর কাঁপছে ইলমার। ঈশিতা মাথা নাড়িয়ে বলে, তারা নেই। ইজাজের স্কুল অফ নাকি? মনে হয়। আচ্ছা, আমি বাইরে খেয়ে নিব, তোমার এখন তাড়াহুড়ো করে কষ্ট করতে হবে না। আরে তৃপ্তি, আদনানও তো নাস্তা করবে। ইলমা কথা বাড়ায় না, মাথা নাড়িয়ে সোজা নিজের রুমে চলে যায়। চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে আসতে একটা হিমশীতল বাতাস গায়ে বাড়ি খায়। ইলমা প্রাণ ভরে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে চায়ে চুমুক দেয়। অচেনা কারণে মনটা ভার হয়ে আছে তার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে ইলমা হুহুক করে কেঁদে ওঠে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে ব্যালকনির গ্রিলে হাত রাখে। আকাশের দিকে তাকিয়ে আওড়ায়, মিস ইউ মা, আই রিয়েলি মিস ইউ। কথাটা বলে চোখের অশ্রু ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। নিজেকে স্বাভাবিক করে অর্ধ চা ভর্তি কাপটা নিয়ে রুমে আসে। টেবিলের উপর সেটা রেখে তৈরি হতে চলে যায়। কলেজ ড্রেস গায়ে গলিয়ে হিজাব বেঁধে নেয়। ব্যাগ গুছিয়ে ঘড়িতে সময় দেখে সে। রুম থেকে বের হবে এমন সময় ইনান শেখ ইলমার রুমে আসে। মেয়েকে দেখে একগাল হাসেন ইনান শেখ। ইলমা বাবাকে দেখে মলিন মুখে হাসি টানে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, গুড মর্নিং বাবা। গুড মর্নিং ইলমা, নাস্তা করেছো মা? ইলমা হাত ঘড়ি দেখে বলে, না, বাইরে করে নিব, সময় নেই এখন। না, নাস্তা করে বের হবে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নাস্তা এখনো তৈরি হয়নি, বড় আম্মু একা নাস্তা তৈরি করতে সময় লাগছে। ইনান মাহমুদ কিছুক্ষণ চুপ থেকে বলেন, আজকে একটা প্রাইভেট পড়তে হবে না? আরে ব্যাপার না, অভ্যেস আছে। তুমি নাস্তা করে অফিসে যেও, আমি গেলাম। কথাটা বলে তারা দেখিয়ে ইনান মাহমুদকে পাশ কাটে ইলমার রুম থেকে বেরোতে আদনানের মুখোমুখি হয়। ইলমার রুমের অপোজিটের রুমটা আদনানের। ব্যালকনি প্রায় পাশাপাশি, যদিও রুম নিয়েও তাদের ঝামেলা হয়েছিল, কারণ সবার রুমের থেকে ইলমার রুমটা আলাদা এবং সুন্দর। আদনানের সেই রুমটা পছন্দ হয়েছিল, কিন্তু ইলমার রুমটা নেওয়ায় বেশি কিছু বলতে পারেনি। চাইলে আদনান জেদ করে সেই রুমটা নিতে পারত, কিন্তু নেয়নি। দুজনের চোখাচোখি হতে ইলমা দ্রুত পায়ে মেইন ডোরের সামনে আসতে আদনান চেঁচিয়ে বলে, নাস্তা না করে চোরের মতো পালাচ্ছিস কেন? ইলমার হাঁটা থেমে যায়, ঠোঁট অসম্ভব রকমের কাঁপছে। আদনান এগিয়ে আসে। ইলমা পেছন ঘুরতে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি এসে ইলমার মুখশ্রীতে স্থির হয়। আদনান তখন চিৎকার করে বলে, আম্মু নাস্তা হয়নি? মেরিচা তো না খেয়ে পালিয়ে যাচ্ছে। তৃপ্তি কোথায়? আদনানের চিৎকার শুনে তৃপ্তি চুলে বেনুনি করতে করতে লিভিং রুমে আসে। ইনান শেখ আদনানকে রেখে বিরক্ত হয় কিছুটা। ফরিদা পারভিন এসেই বলেন, যারা খাওয়ার নিয়ে এত ফাঁকিবাজি করে, নাস্তা না কইরা কি এর পড়ালেখা? ইলমা বিপাকে পড়ে যায়। ইনান শেখ মেয়ের দিকে তাকান। ইলমা অস্বস্তি নিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঈশিতা কিচেন থেকে বেরিয়ে এসে বলে, ইলমা বসো, নাস্তা হয়ে গেছে। ইলমা মাথা নাড়িয়ে পা বাড়াতে গেলে আদনান থমকে বলে, মেরিচার বাচ্চা, বেশি পড়ালেখা দেখাতে আসলে বিদ্যাসাগরে নিয়ে চুবিয়ে আনবো। ইলমা জবাব দেয় না। বলা যায় জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। কেন যেন আদনানের সাথে কথা বলতে ইচ্ছে হয় না তার। মানুষ বুঝি এভাবেই মন থেকে উঠে যায়। ইনান শেখ ইলমাকে আদেশের সুরে বলেন, টেবিলে বসো, একটা প্রাইভেট না বলে কিচ্ছু হবে না। ফরিদা পারভিন বলেন, যারা আয় তো। কথাটা বলে ইলমার হাত ধরে টেনে চেয়ারে নিয়ে বসান। বাকিরও একে একে চেয়ার টেনে বসেছে। আদনান বসেছে ইলমার মুখোমুখি চেয়ারে। একটা চায়ের কাপ নিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে সেটা মুখে তোলে। আজকের চাটা অন্যরকম লাগলো। আদনান আর চোখে ইলমাকে দেখে জিজ্ঞেস করে, আজকের চা কে বানিয়েছে? ইলমা মৌনতা বজায় রেখে জবাব দেয়, আমি বানিয়েছি।
আদনান আর কিছু বলে না। তারেক মাহমুদ আসেন, ইজাজও আসে। সবাই বসতে নাস্তা খাওয়া শুরু হয়। এর মাঝে তৃপ্তি বলে, বাবা আমি আর ইলমা মেলায় যাব। তারেক মাহমুদ মেয়ের কথায় হৃদয়ে কোচকান। রুটি ছিটতে ছিটতে জবাব দেন, আমি ব্যস্ত, তোমার চাচ্চু ব্যস্ত, একা একা কিভাবে যাবা? তৃপ্তির সাথে সাথে জবাব দেয়, ভাইয়াকে বলো না। ইনান শেখ আদনানের দিকে তাকান। আদনান ভাবলেশীন হয়ে নাস্তা খাচ্ছে। তৃপ্তির কথায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। তারেক মাহমুদ বলেন, আদনান তো প্রেম কোম্পানির ম্যানেজার, ওর সময় আছে নাকি তোমাদের নিয়ে মেলায় যাওয়ার? আদনান বিরক্ত হয়, কাঠখোট্টা কণ্ঠে জবাব দেয়, সুন্দরভাবে বলতে পারো না? দিলে তো মেজাজ চড়িয়ে। তখন তৃপ্তি জবাব দেয়, প্লিজ ভাইয়া চলো না। আদনান জবাব দেয় না। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। ফরিদা পারভিন বলেন, আদনান নাতি রাজি হও, তৃপ্তি একটা আবদার করলো। আদনান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, জবাব দেয়, বেশ তো, কবে যাবে তৃপ্তি? আগামীকালকে। কার নাকি ট্রেন? আদনানের কথায় তৃপ্তি ইলমার দিকে তাকায়। আদনানও ইলমার দিকে তাকায়। ইলমা কিছুক্ষণ চুপ থাকলেও তৃপ্তি বলে, ইলমা বল। ট্রেন দিয়ে যাব। ইলমার কথায় তৃপ্তি জবাব দেয়, ট্রেনে যাব। বাকিরা আর তেমন কিছু বলেনি। ইনান শেখও তেমন কিছু বলেননি। আদনান যে রাজি হয়েছে সেটা অষ্টম আশ্চর্যের ব্যাপার সেপার, কিন্তু হুট করে রাজি হলো কেন ভাবছেন ইনান শেখ। আদনান নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি ইলমা একসাথেই বেরোয় কলেজের উদ্দেশ্যে। আদনান রুমে এসে জেবিনকে কল দেয়। রিসিভ হতে ঘুম চালানো কণ্ঠে জেবিন শুধায়, কি হয়েছে আদনান? জেভিন মেলায় যাবা? কি ওই যে ভিড় আর থার্ড ক্লাসদের মাঝে? কণ্ঠস্বরের বিরক্তি সুস্পষ্ট। আদনান মেজাজ ছাড়ায়, বাসখাই কণ্ঠে বলে, রাতে কয় প্যাক গিলেছ? কি? মাল খাইনি, তুমি আসনি তাই। জেবিনের কথায় আদনান মনে মনে তাকে বৃষ্টি কয়েকটা গালি দেয়। কল কেটে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। বিরক্ত লাগছে সবকিছু। রেডি হয়ে বাইক নিয়ে বেরোয় একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজকে একটা মেয়ের সাথে দেখা করবে সে। ফেসবুক আলাপ। মেয়েটি এই শহরেই থাকে, তেমন করে দেখা হয়নি, বলা যায় ফার্স্ট ডেট আজকে। যেহেতু ফার্স্ট ডেট, এই মেয়েটার সাথে সেজন্য চকলেট এবং ফুলের একটা বড় বাকেট বানিয়ে নেয়। সেটা নিয়ে ছুটে গন্তব্যের উদ্দেশ্যে। আদনান যেতে যেতে দেখে মেয়েটাও এসেছে সবে। পিক দেখায় চিনতে অসুবিধা হয়নি। আদনানকে দেখে মেয়েটা মুস্কি হাসে। ছবির আদনান আর বাস্তবের আদনানের মাঝে পার্থক্য বলতে ছবি থেকে বাস্তবে নেশি সুদর্শন ছেলেটা। ফর্সা মুখ ভর্তি ছোট খোঁচা খোঁচা দাড়ি, ধূসর রাঙা আখি যুগল, জিম করে পেটানো শরীর, ভীষণ সুন্দর লাগছে তাকে। আদনান মেয়েটাকে দেখে বলে, হাই ইসপি। ইসপি হাত তুলে হ্যালো বলে। আদনান ফুল এবং চকলেট বাকেটটা ইসপির দিকে এগিয়ে দেয়। গিফট পেয়ে ইসপি খুশি হয়ে ধন্যবাদ দেয়। দুজন পিচার তোলে, কথাবার্তা বলে সুন্দর একটা সময় কাটায়। জয় আবরণ তার দলের কয়েকটাকে আদেশ দিয়েছে আদনানের 14 পুরুষের ঠিকুচি বের করার জন্য। পরিবারের এক একটা সদস্যের সব ডিটেলস তার চাই। অনেক তো হলো আদনানের জেদের খেলা, এবার আবরণ বড়সড় গেম খেলতে চলেছে। আদনান কল্পনাও করতে পারবে না ঠিক কি হতে চলেছে সামনে। সকালবেলা গার্ডেনে বেতের চেয়ারে বসে সিগারেট টানতে টানতে জেবিনকে মেসেজ দেয় আবরণ, তার সাথে এক রাত ক্লাবে কাটানোর জন্য। কি রিপ্লাই আসবে তার জানা নেই। যদি রিজেক্ট করে তো জোর করে হলেও জেবিনকে তার বেডে আনবে। পাশাপাশি রিয়ানার উপরও তীব্র নজরদারি রাখা হচ্ছে আবরণের। জহির আহমেদ আসেন সিগারেট হাতে। ছেলের সামনে চেয়ারে বসে জহির আহমেদ বলেন, রায়হানকে বলেছিলাম প্রপার্টিটা দিয়ে দিতে, রাজি হয়নি। তোমার প্ল্যান কি? জয় কপালে ভাঁজ ফেলে বলে, কি আবার কেড়ে নেব? কেস করলে? তোমার পাওয়ার কি ভুলে গেছো বাবা? ওনাকে শহর থেকে হটানো কোনো ব্যাপার না জয়ের কাছে। তুমি শিওর ওখানে বাদ দিলে চলবে? আমার বারের স্পেশাল গেস্ট তুমি হলে নিশ্চয়ই চলবে। আমার একটা পেস্ট্রিজ আছে, উল্টাপাল্টা বলছো কেন? মদ গেলার সময় মনে থাকবে? হুশ, মাল ছাড়া চলা যায় নাকি? মাল আর মহিলা দুটোর একটা ছাড়াও চলা যায় না বাপ, দুটোই পুরুষের জন্য অপরিহার্য। ছেলের কথায় কি যেন মজা পেলেন জহির আহমেদ। ওনার সাথে দুজন হো হো করে হেসে ওঠে। জয় সিগারেট শেষ টান দিয়ে সেটা ঘাসের উপর ফেলে ভেতরে চলে যায়। মেইন ডোর দিয়ে প্রবেশ করতে একটা কাজের মেয়ে চোখে আসে তার। জয় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে। মেয়েটার বয়স 24 বা 25 হবে। মেয়েটার নাম রাহেলা, বিবাহিত, একটা বাচ্চাও আছে। মাঝে মধ্যে বাচ্চাটা নিয়ে আসে, আবার মাঝে মধ্যে রেখে আসে। আজকে আনেনি বাচ্চাকে। জয় আশেপাশে তাকিয়ে মেয়েটাকে বলে, তোমার বাচ্চা কোথায়? রাহেলা টেবিল মুছছিল। জয়ের কথায় চকিত তাকায়, জবাব দেয়, জি না স্যার,
অসুখ বাঁধছে, এর জন্য আনি নাই। ওহ, ডক্টর দেখাওনি? বিকালে নিমু স্যার। বাবার কাছে রেখে এসেছো নাকি? দুজনেই অসুস্থ স্যার। জয় আবরণ ঠোঁট কামড়ে হেসে বলে। রাহেলা নিজের কাজে মনোনিবেশ করতে জয় আদেশ করে। আমার কফিটা নিয়ে রুমে আসো রাহেলা। শেষের নাম উচ্চারণের সময় কণ্ঠস্বর কিছুটা টান মারে যায়। জয় রুমে এসে পায়চারি করছে অবিরত। রাহেলা এসে কফি টেবিলের উপর রাখতে জয় দরজা লক করে। রাহেলা পেছন ফিরে কেঁপে ওঠে। জয় এগিয়ে আসে, পরনে শুধু একটা ট্রাউজার, উদামগা। রাহেলার কাছাকাছি এসে তার হাত দুটো খপ করে ধরে নেয় জয়। রাহেলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন স্যার? জয়ের কণ্ঠস্বর অন্যরকম শোনালো। রাহেলা এবার কেঁদেই দেয়। জয় বিরক্ত হয়ে বলে, বিনিময়ে তোমার মেয়ের চিকিৎসার টাকা দেব, সাথে তোমার জামাইয়ের চিকিৎসার 1 মাসের খরচ বহন করব। আমার এসব কিছুই লাগবে না, ছাড়ুন আমায়। চুপ। জয় যেটা চায় সেটাই হয়। মুখ খুলবি তো গুম করে দেব। জয় কি জিনিস সেটা নিশ্চয় জানিস। রাহেলা কাঁদছে, ছোটার জন্য ছটফট করছে। বারবার অসুস্থ স্বামী এবং অসুস্থ বাচ্চার চেহারা চোখে ভাসছে। এই মালিকগুলো কেন এমন? কাজ করে বলে কি কিনে নিয়েছে? জয় ধীরে ধীরে রাহেলার বিভিন্ন অঙ্গে হাতের স্পর্শ দিচ্ছে। খুব অল্প সময়ের মাঝে জয়ের স্পর্শ গভীর হয়ে যায়। রাহেলা ছোটার জন্য ছটফট করে, কিন্তু পারে না। নরপিশাচের সাথে সে ক্ষুদ্র একটা পিঁপড়ে মাত্র। 50,000 টাকার একটা বান্ডেল রাহেলার মুখের উপর ছুঁড়ে মেরেছে জয় আবরণ। রাহেলা ফুফিয়ে কাঁদছে। জয় বিরক্ত হয়, থমকে বলে, একটা শব্দ করলে গলা চেপে ধরবো। মরণের পর যত পারিস কাঁদিস। আর হ্যাঁ, এসব কাউকে কোনোদিনও বলতেও যাবি না, না হলে তোর সাথে সাথে তোর পরিবারও 3 হাত মাটির নিচে থাকবে। এখন বেরো রুম থেকে। জয়ের থমকে রাহেলা কেঁপে ওঠে। ফ্লোরে পড়ে আছে টাকার বান্ডেল। সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। জয়ের দেওয়া টাকাটা হারাম কাজের বিনিময়, সেটা জোর করেই হোক। হারাম টাকা রাহেলার জন্য একজন স্ত্রী এবং মা হয়ে পরিস্থিতির শিকার সে। তবে হারাম টাকা দিয়ে মেয়ের বা স্বামীর চিকিৎসা করাবে না। দুফোঁটা অশ্রু এবং দীর্ঘশ্বাস খোদার দরবারে জমা দিয়েছে সে। তিনি নিশ্চয়ই ন্যায় বিচারক। রুম থেকে বেরিয়ে চোখের পানি মুছিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। তবুও মনের মধ্যে তোলপাড় হচ্ছে। সে তার অসুস্থ স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে না, সে পরিস্থিতির শিকার হয়েছে। নিচে আসতে জয়ের আম্মু সাহেলা পুষ্প রাহেলাকে জিজ্ঞেস করেন, এত দেরি হলো কেন? জয় কি রুমে? রাহেলা দম নিয়ে জবাব দেয়, জি, রুম গুছিয়ে দিয়েছিলাম। ছোট সাহেব বারান্দায় ছিলেন। রাহেলার কথায় সাহেলা পুষ্প জবাব দেয়, যাও। রাহেলা মাথা নাড়িয়ে কিচেনে যায়। মধ্যাহ্ন প্রহর। বাইরে উত্তপ্ত রোদের জন্য পরিবেশ অনেকটাই গরম। বসন্ত চলছে, তো রোদের চাপ মাত্রায় বাড়ছে। লাঞ্চ করে মেলা যাওয়ার উদ্দেশ্য তৈরি হচ্ছে তৃপ্তি এবং ইলমা। দুজনেই লং গাউনের সাথে হিজাব বেঁধে মাস্ক দিয়ে মুখ ঢেকে নেয়। সুন্দর শালীনভাবেই তৈরি হয়েছে দুজন। আদনান নিজেও রেডি হয়ে লিভিং রুমে আসে। আদনান আসার পেছন দিয়ে তৃপ্তিও আসে। ইলমা তখনও রুম থেকে বেরোয়নি। আদনান সোফায় বসে ফোন স্কল করছে। তৃপ্তিও ফোন ঘাটছে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর ইলমার আগমন হয়। আদনান উঠে দাঁড়ায়, ইলমাকে আর চোখে পরখ করে নেয়। অশ্লীলতা যুগে এসে এখনো যে দুজন শালীনভাবে চলাফেরা করছে, এটাই বা কম কে। আদনান তো বাইরে মডার্ন মেয়ে দেখতে দেখতে চোখ ঝলসে গেছে, সেজন্য সেসবে আগ্রহ পাচ্ছে না সে। একটা সময় মনে উপলব্ধি হয় সেসব মডার্ন মেয়ে প্রেমিকা হিসাবে পারফেক্ট, লাইফ পার্টনার হিসাবে না। লাইফ পার্টনার হিসেবে ওভার স্মার্ট বা অতিরিক্ত মডার্ন মেয়ে না, বরং শালীন এবং ব্যাকডেটেড মেয়েই পারফেক্ট। পোশাক এমন একটা জিনিস যেটা আপনাকে সোসাইটিতে উপস্থাপন নয়, পারিবারিক শিক্ষা, রুচি, পছন্দ সবটার পরিচয় বহন করে। দুজন রমণী নিয়ে বেরিয়েছে আদনান, দুজনেই তার বোন। আদনানের রুলসে মেয়ে মানুষ নিয়ে বেরোনোর লাইনটা কাটা, কিন্তু আজকে সেটা যোগ হলো। বাসার সামনে থেকে রেল স্টেশনের উদ্দেশ্যে রিক্সা ধরে 3 জন। আদনান উপরে বসেছে, তার সামনে তৃপ্তি, পাশে ইলমা বসা। বাইক নেওয়ার পর রিক্সায় ঘোরা হয়নি তার, তবুও তপ্ত রোদে কিছুটা হলেও ক্লান্তি লাগছে আদনানের। মনে মনে ভাবছে মেলায় গিয়ে সে করবেটা কি? বউ নেই যে কিছু কিনে আনবে, যে গার্লফ্রেন্ড সব মেলার জিনিসপত্র পছন্দ করবে না। কাউন্টার থেকে 3টা টিকিট নিয়ে ট্রেনের জন্য দাঁড়িয়েছিল 3 জন, কারণ নির্দিষ্ট সময় ট্রেন আসে। আদনান বারবার হাত ঘড়ি দেখছে, কখন ট্রেন আসবে। তৃপ্তি ইলমা দাঁড়িয়ে কিছু একটা নিয়ে কথা বলছিল। আদনান সেসবে আগ্রহ দেখায় না। ট্রেনের জন্য একজন ভদ্রলোক এবং তার মেয়ে এসে দাঁড়িয়েছিল আদনানের পাশে। আদনান তৃপ্তিতে দিলেও তাকাচ্ছে, কখনো ফোন স্কল করছে, কখনো বা আশেপাশে তাকাচ্ছে। নিজের পাশে সুদর্শন একটা যুবক দেখে ভদ্রলোক কথা বলার লোভ সামলাতে পারেনি। বেশভূষায় ভদ্র পরিবারের ছেলে মনে হয়েছে, সেজন্য আগ বাড়িয়ে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ বাবা? মেলায় যাচ্ছি। কথাটা বলে ভদ্রলোকের চোখের দিকে তাকায় আদনান। পাশের মেয়েটার দিকে নজর দেয় সে।
ভদ্রলোক পুনরায় বলেন, বাসা কোথায় তোমার? আপনার মেয়ের মনে। মুহূর্তে ভদ্রলোকের চোখে মুখে পরিবর্তন আসে। আদনান ভদ্রলোকের মেয়ের দিকে তাকিয়ে শীষ বাজায়। ভদ্রলোক রাগ দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েকে ইফটিজিং করেছো নাকি আমাকে? অবশ্যই আপনার মেয়েকে। বেয়াদব ছেলে, বাসায় কি ভদ্র মা বোন নেই? বউ ছাড়া সবাই আছে। তৃপ্তি এগিয়ে আসে, পেছন দিক দিয়ে ইলমাও আসে। তৃপ্তি এসে আদনানকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? ভদ্রলোক তৃপ্তির দিকে তাকায়, শুধু দুটো চোখ নজরে আসে। পাশে এলমাকেও একবার পরখ করে। দুজনের বেশভূষা একই প্রায়, ননদ ভাবি হতে পারে। যেহেতু তৃপ্তি আদনানকে ভাইয়া ডেকেছে, তাহলে পাশের মেয়েটা নিশ্চয়ই বউ হবে। এক মুহূর্তের জন্য আদনানের বউ ছাড়া সবাই আছে বলা কথাটা মাথা থেকে উড়ে গেছে। ভদ্রলোক তেজিস্বরে এলমাকে উদ্দেশ্য করে বলেন, এই মেয়ে, কেমন বর নিয়ে ঘর সংসার করছো? তোমার বর আমার মেয়েকে ইফটিজিং করার সাথে আমাকেও ইফটিজিং করছে। তৃপ্তি এলমা দুজনেই অবাক হয়। তৃপ্তি হতভম্ব হয়ে যায়, আদনান নিজেও বেকুব হয়ে যায়। এলমার জবাব না পেয়ে ভদ্রলোক চটে বসেন। আঙুল দিয়ে এলমাকে ইশারা করে বলে, তোমাকেই বলছি, এরকম বেয়াদবের সাথে এখনো টিকে আছো কিভাবে? আরে আপনি ভুল বুঝছেন, সে আমার কিছু হয় না। আদনান ভদ্রলোককে উদ্দেশ্য করে বলে। তখন ভদ্রলোকের মেয়ে আদনানকে উদ্দেশ্য করে বলে, কাজী অফিস আসুন, আপনাকে আমার পছন্দ হয়েছে। সাথে সাথে ভদ্রলোক ধমক দেন মেয়েকে। ধমক খেয়ে মেয়েটা চুপসে যায়। চল শক্ত করে আদনানকে থ্রেট দেন, তোমার নামে ইফটিজিং এর মামলা দেব আমি। আদনান ক্রুর হেসে বলে, কোন থানায় দেবেন? পাশেরটায়। ওটা আমার শ্বশুর বাড়ি। মজা করছো বেয়াদব ছেলে? না, এরকম 2-4টে থানা শাহরিয়ার আদনান শেখের শ্বশুর বাড়ি। বাই দ্য ওয়ে, আমার বাবা এখানকার চেয়ারম্যান, সো ভেবে চিন্তে থ্রেট দিবেন। আদনানের কথা শুনে আর এক মুহূর্তও দাঁড়ায়নি ভদ্রলোক, নিজের মেয়েকে নিয়ে চলে যান। আদনানের স্ত্রীমার্কা ব্যবহারে লজ্জা পায় এলমা, সেই সাথে বিরক্তি এবং বিতৃষ্ণা তো জমেছে। এই আদনানটা এমন কেন, যেখানে যাবে ঝামেলা একটা পাকাবে। মেয়ে মানুষ নিয়ে কথা না বললে নেই। ইলমা মনে মনে আদনানকে বকা দেয়। তার জীবনে এরকম লো পার্সোনালিটির প্লে বয় সে দেখেনি। যদি প্লে বয় হিসাবে কোনো অ্যাওয়ার্ড থাকে, সেটা আদনান পাবে। এটা তারই প্রাপ্য। ট্রেন আসতে দুজনকে নিয়ে ভেতরে যায় আদনান। সিট প্রায় বুকিং। ব্যাপারটা দেখে মেজাজ ছাড়ায় আদনান। টাকা দিয়ে টিকিট কেটে লাভটা হলো কি? অনেক খোঁজাখুঁজি করে তৃপ্তি এবং ইলমার জন্য দুটো সিট পায় আদনান। পাশে আর একটা মেয়ে বসা। তৃপ্তি মেয়েটার পাশে বসে, তৃপ্তির পাশে এবং সাইডে বসে ইলমা। ইলমার পাশে আদনান দাঁড়িয়ে রয়, কারণ ট্রেনে মানুষ আসা যাওয়ার মাঝে থাকে। কেউ যদি বেড টাচ করে, সেজন্য ইলমার পাশে দাঁড়িয়ে ফোন কলে ব্যস্ত হয়ে পড়ে সে। তবে মাঝে মধ্যে আর চোখে দুজনকে দেখছে সে। 10 মিনিটের মাঝে স্টেশনে আসে ট্রেন। তারা তিনজন ট্রেন থেকে নামে। ইলমা তৃপ্তি হাত ধরে হাঁটছে, পেছনে আদনান আসছে। মেলার গেট দিয়ে প্রবেশ করতে ইলমার ঠোঁটের কোণে মুস্কি হাসি ফোটে। আদনান দুজনকে নিয়ে সামনে এগোয়। তৃপ্তি এবং ইলমা দুজনে চড়ি এবং ঝুমকার দোকানে দাঁড়ায়। আদনান আশেপাশে চোখ বোলায়। সবই এখানে মেয়ে মানুষের জিনিসপত্র, যেগুলো সম্পর্কে তার আইডিয়া শূন্য। তবে ঝুমকা চুড়ি কমন জিনিস। ইলমা তৃপ্তি দুজনে দেখে চুড়ি ঝুমকা নিচ্ছে। এশিতা এবং ফাইজার জন্য নিয়েছে। আদনান পাশে দাঁড়িয়ে দেখছে তাদের কাণ্ড। দুজনে চুড়ি নেওয়া হতে সামনে এগোয়। আদনান তখনও চুড়ির দোকানে দাঁড়িয়ে একজোড়া চুড়িতে হাত রাখে। ইলমা তৃপ্তি মেলা ঘুরছে, পেছনে আদনানও আসছে। হুট করে ইলমা একটা শাড়ির দোকানে যায়, যেখানে বিভিন্ন রকমের শাড়ি দেখা যাচ্ছে। ইলমা একটা লাল শাড়ি হাতে নেয়। সমস্যা হলো, শাড়িটা তার পছন্দ হলেও নিচ্ছে না। সে কি বউ নাকি যে লাল শাড়ি পরবে? শাড়িটা নতুন বউদের জন্য পারফেক্ট। ইলমা শাড়িটা হাতে নিয়েও রেখে দেয়। তৃপ্তি ইলমাকে বলে, রেখে দিলি কেন? নতুন বউদের শাড়ি নিয়ে আমি কি করব? ইলমার কথায় আদনান সেই শাড়িটার দিকে তাকায়। তখন তৃপ্তি বলে, অন্যটা দেখ। না, শাড়ি কিনলে বকা খাবো। তৃপ্তি নিজেও মিয়ে যায়। শাড়ি কেনা ফাইজা তেমন একটা পছন্দ করে না। শাড়ির দোকান থেকে সরে ফুচকা খাওয়ার জন্য একটা দোকানে যায় দুজন। আদনান ফুচকার দোকান থেকে নাক ছিটকায়। তৃপ্তি বিরক্ত হয়ে বলে, সমস্যা কি? এসব খেতে হবে না, বাইরে গেলে রেস্টুরেন্টে খাওয়াবো তোদের। না, তুমি না খেলে নাই, আমরা খাবো। ওয়াক, এগুলো কিভাবে বানায় জানিস? এই সরো। তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। দুজনকে দোকানে বসিয়ে বলে, তোরা থাক, 2 মিনিটে আসছি। কোথায় যাচ্ছ? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়ে বলে, সেটা তো না জানলেও হবে। ইলমা একটু শব্দও করেনি। আদনান কথা শেষ করে কোথায় যেন হারিয়ে গেল। দুজনের ফুচকা খাওয়া শেষ হতে আদনানের আগমন হয়। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে মেলার প্রাঙ্গণ ছাড়ে তিনজন। আদনান বলছে গাড়ি দিয়ে যাবে, ইলমা ট্রেন দিয়ে ফিরবে বলে জানিয়েছে। এই নিয়ে দুদণ্ড তর্ক হলে ইলমার কথাই মেনে নিয়েছে আদনান। সন্ধ্যায় ট্রেন ধরে স্টেশনে আসে তারা।
রিক্সা নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আদনান বাড়িতে এসে দেরি করেনি, সোজা বাইক নিয়ে বেরিয়ে যায়। কল দিয়ে সেজানকে আসতে বলেছে মোড়ে। রাত 11টায় জেভিন আদনানকে মেসেজ দিয়েছে মূলত ক্লাবে আসার জন্য। আদনানও না করেনি, মেসেজ দেখেই ক্লাবে চলে গেছে। তবে আজকে জেভিনের সাথে নাচানাচি করেনি, বরং এক কোণে বসে বোতল শেষ করেছে। আদনানের পরিবর্তনে জেভিন বিরক্ত হয়। এসে হাত ধরতে আদনান হাত ছুঁড়ে ফেলে দেয়। জেভিন জবাব দেয়, কি হলো, ডান্স করবেন না? দূরে সর আমার থেকে, এখানে লাঙের অভাব পড়বে না, যা তাদের সাথে ডান্স কর। আদনানের কথায় জেভিন রেগে আগুন, কলার চেপে ধরে বলে, তোদের ছেলেদের সমস্যা এখানেই, পাশের রুমে চল। আদনান নিজের কলার থেকে জেভিনের হাত সরায়, উঠে দাঁড়ায়। জেভিন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে আদনানের দিকে। আদনান কাপা কাপা আঙুল নাড়িয়ে বলে, ছবিরা আমাকে। কেন, তোর বউ আছে নাকি? কথাটা বলে আদনানের দিকে এগোয় জেভিন। আদনান বিরক্ত হয়, বুকের বাপাশে হাত রেখে বলে, এখানে কেউ আছে, খুবই পবিত্র কেউ। তোর সর্বাগ্নে পরনারীর ছোঁয়া, তাহলে তোর হৃদয় পবিত্র কেউ কি করে থাকতে পারে? হৃদয়টা এখনো একান্ত আমার আছে এবং সেটা পবিত্র। আমার সর্বাঙ্গে পরনারীর ছোঁয়া নেই, আমি এখনো ভার্জিন। আজকে নেশা বেশি ধরেছে নাকি? চুপ। কথাটা বলে আদনান ক্লাব থেকে বেরিয়ে যায়। জেভিন তার যাওয়ার পানে চেয়ে আছে, বিরক্তিতে তার যাওয়ার পানে চেয়ে আছে। বিরক্তিতে নাক মুখ কুচকে নেয়। আদনান গেছে তো কি হয়েছে, কত আদনান বসে আছে ভেবেই বাঁকে হাসে জেবিন। এখনো জয়ের মেসেজে রিপ্লাই করেনি সে, ভাবছে করবে। ড্রিঙ্কসের গ্লাস হাত সেটা ঢকঢক করে গেলে নেয় জেবিন। ড্যান্স ফ্লোরে ড্যান্স করে অচেনা কারোর সাথে। সকালবেলা জিম থেকে ফেরার পথে একটা ছোট ছেলের সাথে দেখা হয় আদনানের, যার হাত ভর্তি তাজা ফুল। তাকে দেখা মাত্রই বাইক থামায় আদনান, কাছে ডেকে নাম জিজ্ঞেস করে। ছেলেটা জানায় তার নাম শায়ান। আদনান শায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, স্কুলে যাও না কেন? শায়ান মৃদু হেসে জবাব দেয়, বাবা ছাইরা গেছে গা, পরিচয় দেয় না। আম্মা আর আমি থাই, আম্মার অসুখ, এর লাইগাই ফুল বেচতে বেরোইছি। আদনান একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে শায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়ের? জ্বর আইছে। ওষুধ নিয়েছো? আইসকা ফুল বিক্রি কইরা নিমনে। আদনান ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, কত করে ফুলগুলো? বেলির মালা 10 টাকা কইরা। সকালে নাস্তা করেছো? ফুল কিন্না আনছি। আদনান শায়ানকে বাইকের পেছনে উঠতে বলে। শায়ান নাকচ করে দেয়, সে যাবে না কোথাও। আদনান আশ্বাস দিতে শায়ান উঠে বসে। নাস্তা করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দুজন। আদনান সকালে বেরিয়েছে, এখনো নাস্তা করা হয়নি, সেজন্য শায়ানকে নিয়ে সকালে নাস্তা সারে। সাথে নাস্তা পার্সেল করে নেয় শায়ানের মায়ের জন্য। ওষুধের দোকান থেকে ওষুধ নেয় শায়ানের অসুস্থ মায়ের জন্য। সেই সাথে কিছু টাকা শায়ানের হাতে ধরিয়ে দেয় আদনান, বিনিময়ে ফুল উপহার দেয় শায়ান। আদনান গোলাপ হাতে নিলে শায়ান বেলির মালা এগিয়ে দিয়ে বলে, ভাবিকে দিয়েন খুশি হইব। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? ওমা, বিয়ে করেন নাই? না। শায়ান আদনানের বাইকটার দিকে তাকায়, কি সুন্দর লাগছে বাইকটা। আদনান শায়ানের দৃষ্টি পরখ করে। শায়ান বলে, এদিকে আমিও টাকা কামামু, আপনার মতো বাইক কিনবো ইনশাআল্লাহ। আদনান কথাটা বলে কিছুটা থামে, তার কথায় শায়ান জবাব দেয়, দোয়া করবেন ভাই। আচ্ছা। আদনান ফুল হাতে বাইক স্টার্ট দেয়। একটা বউ থাকলে তো ফুলগুলো দিতে পারত ভেবে মুস্কি হেসে বাসায় ফিরে সে। তৃপ্তি এলমা দুজনেই কলেজে গিয়েছে, সেজন্য বাসা ফাঁকা। আদনান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়, বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নেয়। সবার আগে জেবিনকে আনফ্রেন্ড সাথে ব্লক মারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছু থেকে। শুয়ে শুয়ে ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েদের আনফ্রেন্ড করতে থাকে। কিছুক্ষণ আনফ্রেন্ড করে বিরক্ত হয় আদনান। এত মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে? নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ফাইজা ফরিদা পারভিনের সাথে ইলমার বিষয়ে আলোচনা করছে। মূলত ইলমার বিয়ে শাদীর কথা তোলে ফাইজা। ফরিদা পারভিন বিরক্ত হয়ে বলেন, আগে তৃপ্তির বিয়া দিমু, এরপর জেরার বিয়া। আমার নাতনির বয়স হয়েছে নাকি বিয়া? 18 হয়ে গেছে, আর কত বয়স চান আপনি? তুমি কোনো কথা কইবা না জেরার বিষয়ে। কয়দিন দায়িত্ব পালন করছিল যে বিয়ের জন্য লাফাইতাছো? আমার নাতনিটারে মারো নাই, কম মারছো, কম খারাপ ব্যবহার করছো, এখন কম ঝামেলা করো নাকি ইনানের লগে? ফাইজা অপমান বোধ করে। মুহূর্তে মনের ভেতর একটা হিংস্রতা জন্ম নেয়। এই মুহূর্তে ইলমাকে পেলে কি যে করতেন তিনি। ফরিদা পারভিনের উপর কিছুটা চটে বলেন, যখন মান সম্মান নিয়ে টানাটানি পড়বে তখন বুঝবেন আমার কথার মানে। ফাইজা উঁচু গলায় কথা বলায় ফরিদা পারভিন কাট কাট গলায়
জবাব দেন, জেরার বিষয়ে নাক গলাইবা না। তাদের চিৎকার শুনে আদনান রুম থেকে বেরিয়ে আসে। ফাইজাকে দেখিয়ে মেজাজ চড়ে যায়। বিরক্তি নিয়ে ফরিদা পারভিনকে বলে, দাদিন কি হয়েছে, চিৎকার করছো কেন? দেখ নাতি, ফাইজা কইতাছে জেরার বিয়ের কথা। আমার নাতনি নাকি মান সম্মান খোয়াইব। জেরা কি এমন, তুই বল। তখন ফাইজা জবাব দেয়, ইলমা কি দুধের ধোয়া তুলসী পাতা নাকি? কম কোনো গান গাইবেন, এখনকার মেয়ে মানুষ সুবিধার হয় না। গলা উঁচু করে বলে আদনান। ফাইজা জবাব দেয়, আমি শেখ পরিবারের সম্মানের কথা ভাবছি। রাখেন আপনার সম্মান, মেরিচার ব্যাপারে 10 হাত দূরে থাকবেন। ওর বিয়ে কখন দিবে না দিবে বাবা চাচু ভাববে, তার চেয়ে চেষ্টা করেন মনের হিংসা কমিয়ে ব্যবহারটা ভালো করতে পারেন কিনা। আদনান, বেয়াদবের মতো আচরণ করছো কেন? এই শোনেন, মেলিচাকে নিয়ে উল্টাপাল্টা বললে আমি আপনাকে নমস্কার করতে পারবো না। আমাকে খ্যাপাবেন না, পরে পস্তাতে হবে। চরম বেয়াদব তুমি। মেলিসার জন্য এত দরদ প্রকাশ করছো যে সুবিধার লাগছে না। ইনান আসুক আজকে। উল্টোপাল্টা কিছু বললে আগুন জ্বলবে আপনার সংসারে, সাথে এই বাড়িতে। মাইন্ড ইট। চিৎকার করে কথাটা বলে আদনান। ফাইজা চুপসে যায়। ফরিদা পারভিন আদনানকে বলেন, রুমে যাও নাতি, কথা বাড়াইও না। আদনান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ফাইজা থেকে। ফাইজা ঈশিতাকে ডেকে আনে। আদনানকে নিয়ে অভিযোগ করে বিয়াদব হয়েছে, বড়দের সম্মান দিতে জানে না, কিভাবে কথা বলতে হয় শেখেনি। ফরিদা পারভিন পুরো ঘটনাই বলেন। তাতে ঈশিতা আদনানকে বকাঝকা করেন। ফাইজাকে তেমন কিছুই বলেননি তিনি। আদনান রুমে এসে ইলমার আসল মাকে বকতে থাকে। প্রেমের জোয়ার এত বেশি ছিল যে চলেই যেতে হয়েছে। কি পাষাণ হৃদয় ছিলেন তিনি। ইলমার কথা কি সত্যি মনে পড়ে না? বিকেলে ইলমা বাসায় আসলে সব নীরব নিস্তব্ধ পায়। নিজের রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। অগোছালো রুমটা দেখে নাক মুখ কুচকে নেয়। কাঁধের ব্যাগ ফেলে চেঞ্জ করে শাওয়ার নেয়। এরই মাঝে ফরিদা পারভিন ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। ইলমা বেশি দেরি করে না, খিদে লাগায় তাড়াতাড়ি খেতে বসে। ফরিদা পারভিন সামনে চেয়ারে বসে ইলমার খাওয়া দেখছেন। বেশি করে খাওয়ার জন্য বকাঝকাও করছেন। এত কম করে কেউ খায় নাকি? ফরিদা পারভিনের বকা শুনে ফাইজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বেশি খেতে পারেনি, সেজন্য এটো ভাতে পানি ঢালে। তখন ফাইজা সুযোগ বুঝে খোঁচা মেরে বলেন, আরো কত অন্ন ধ্বংস দেখতে হবে? একেবারে ঘাড়ের উপরে বসে অন্ন ধ্বংস করছে। নিজে রান্না করলে আর টাকা ইনকাম করলে বুঝতো ভাতের দাম। ফাইজার কথায় ফরিদা পারভিন জবাব দেন, ইনান আসুক আজকে। তোমার সাহস বেশি বাড়ছে ফাইজা। জেরারে নিয়ে এত সমস্যা তোমার? ইলমা ফরিদা পারভিনকে থামিয়ে বলেন, কিছু বলতে হবে না দাদি, ঝামেলা দেখতে ভালো লাগে না। ফাইজা সেসব কানে তোলেনি, সোজা নিজের রুমে চলে গেছে। ইলমা বেশিক্ষণ দাঁড়ায়নি, নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথার আঘাত মারাত্মক হয়, যা তীরের আঘাতের থেকেও বেশি ক্ষত সৃষ্টি করে। তীরের আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত জনমভর অক্ষত থাকে। মুহূর্তে ইলমার সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। ক্লান্ত দেহ, অবসন্ন মন, বিষাক্ত কথার আঘাত সব মিলিয়ে নিজেকে অস্বাভাবিক লাগছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে আপন গতিতে। ইলমা ফ্লোরে ধপ করে বসে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি যতবার মুছছে ততবারই তা অবাধ্য হয়ে নতুন করে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। বারবার নিজের ভাগ্যকে নিয়ে অভিযোগ আসে। এই যে এত সুন্দর দেখতে মানুষগুলো তার পরিবার, অথচ কারোর মনেই দুদণ্ড শান্তি নেই। সব বিষয়ে একটা না একটা কোলাহল অশান্তি রয়েছে। ইলমা বুঝতে পারছে না ভাগ্যকে দোষ দিবে নাকি সময়কে। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেছে সে। মানসিকভাবে ধাক্কা খেয়েছে, যেটা শোক এখনো মনের মাঝে রয়ে গেছে। বাবার নতুন বিয়ে, সৎ মায়ের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার মস্তিষ্কে গেঁথে গেছে। কত না খেয়ে স্কুলে যেতে হয়েছে। কলেজেও তার ব্যতিক্রম হয় না। তাকে নিয়ে বাবা এবং মায়ের মাঝে ঝামেলা, দূরত্ব, মাদ অভিমানও দেখেছে। এইটুকু জীবনে অনেক কিছু স্বাদ পেয়েছে সে, শুধু দাদি আর বাবার সাপোর্টে। এখনো হাসি মুখে রয়েছে সে। তবুও নিশির আগমন হলে চারপাশ এখন যখন তমস্যায় ডুবে যায়, তখন চোখ এবং মন দুটোই নীরব আর্তনাদের প্রতিযোগিতায় নামে। অনেকক্ষণ নীরব অশ্রু বিসর্জন দেওয়ার ফলে ইলমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ইলমা উঠে চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। ব্যালকনিতে গিয়ে ঠান্ডা বাতাসের আশা করে, কিন্তু তার বদলে সিগারেটের বাজে গন্ধ নাকে ঠেকে ইলমার বুঝতে বাকি নেই গন্ধটা কোথা থেকে এসেছে। পাশে ফিরতে আদনানকে দেখে। তাদের ব্যালকনির পাশাপাশি হওয়ায় গন্ধটা সহজেই চলে এসেছে। ইলমাকে তাকাতে দেখে আদনান সিগারেটটা আড়াল করে। ইলমা এক নজর আদনানের দিকে তাকিয়ে রুমে চলে আসে। আদনান পুনরায় সিগারেটটা ঠোঁটে চেপে ধরে, তার ছোঁয়া নেয়। পুনরায় সেগুলো শূন্যে ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বুকের বাঁ পাশে হাত রাখতে সেখানে চিনচিনে ব্যথা অনুভব করে। সন্ধ্যায় ইনান শেখ বাসায় আসতে ফাইজা বিচার দেওয়া শুরু করে।
ফাইজা এরকম কথাবার্তায় ইনান শেখ বিরক্ত হন, রাগান্বিত কণ্ঠে বলেন, শান্তি দাও প্লিজ, এখন এসব শোনার ইচ্ছে নেই আমার। এখন ইলমা বিচার দিলে ঠিকই শুনতে পেলেছ মেয়ে একটা, 2 দিন পর মুখে চুনকালি দিবে, তখন বুঝবে। সমস্যা কি তোমার? ফালতুর মতো কথাবার্তা বলছো কেন? সমস্যা আছে আমার। তোমার ভাইপো ইলমার হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে, বেয়াদব একটা, আমাকে থ্রেট দেয়। আমি ওর বড় নাকি ছোট? হ্যাঁ, গিয়ে দেখো তোমার মেয়ের সাথে প্রেম করছে। মুখ সামলে কথা বলো ফাইজা। ইলমা বা আদনান তাদেরকে দেখেই বোঝা যায় এরকম কোনো আকাঙ্ক্ষা ওদের মনে নেই। তুমি অযথা মানুষকে হ্যারাস করা বন্ধ করো। তুমিও আমাকে দাম দাও না। আমি দেখে সতীনের মেয়ে নিয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ হলে কবেই চলে যেত। জেনে শুনে বিয়ে করছো আমায়, তাহলে এসব কথা আসছে কেন? তোমাদের ব্যবহারে। তোমার মেয়েকে সবার সামনে জিজ্ঞেস করো আদনানের সাথে ওর কিছু আছে কিনা। না হলে আদনান আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, আজকে কেন বললো? আমি আমার মেয়েকে এসব জিজ্ঞাসা করতে পারবো না। তোমার বেশি সমস্যা থাকলে নিজে জিজ্ঞাসা করে নাও। আমার মেয়ে আমার কাছে স্বচ্ছ কাচের মতো। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার প্রতি তোমার এত টান কেন? আমার ছেলে বা আমার প্রতি এত টান নেই তোমার। ইলমা আমার মেয়ে, তুমি ধারণাও করতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসি। শুধু ইলমা না, আমি আমার ছেলেকেও আমি ভালোবাসি। যদি একই ব্যাপার তুমি ইজাজের সাথে করতে, তাহলে আমিও সেম কাজটাই করতাম। এখানে তফাৎ তোমার ব্যবহারের। ফাইজা ইনান শেখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন। দরজা খুলে বাইরে বেরোন। ইনান শেখ পেছন দিয়ে আসেন। ফাইজা ইলমাকে চিৎকার করে ডাকে, যে ইলমার কানে পৌঁছানো মাত্রই ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখকে দেখে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো তার শক্তি, তার সাহস, তার বাবা চলে এসেছে। এবার ফাইজার একটা ব্যবস্থা করা যাবে। ইলমা তখন চুপ ছিল, কারণ সে একটা কথা বললে ফাইজা সেটা আরও 10 লাইন বানিয়ে ইনান শেখের কানে উঠাতো। সেজন্য যা বলার বাবার সামনে বলবে, যাতে তার বাবার মনে তাকে নিয়ে বিন্দুমাত্র বিদ্বেষ, সন্দেহ, এমনকি প্রশ্ন তৈরি না হয়। সবাই লিভিং রুমে উপস্থিত। আদনান নিজেও এসেছে, বিরক্ত হয়। এসেই বাজখাই কণ্ঠে বলে, বাসায় কি শান্তিতে থাকতে পারবো না? আদনানের কথায় ফাইজা চেঁচিয়ে বলে, তার আগে বলো ইলমার সাথে তোমার কি? ব্যাস, আদনানের মাথা গরম হয়ে যায়। ইলমার দিকে একবার তাকায়, বাকিদের দিকেও তাকায়। ইলমার চুপ থাকাটা আদনানের আজকাল বিরক্ত লাগছে। মুখে মুখে জবাব দিলেই তো এই মহিলা এত সাহস পায় না। ইনান শেখ ফাইজার উপর রেগে বলেন, চুপ করবে তুমি? না, ইলমার জন্য আদনান আমায় কথা শুনিয়েছে। তখন ইলমা মুখ খোলে, জবাব দেয়, আমি কারোর বাবার টাকায় না, নিজের বাবার টাকায় খাই, চলি, পড়ালেখা করি। তাহলে মানুষ আমায় অন্য ধ্বংসের খোঁটা দেবে কেন? আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগবে কেন? যার সাথে আমার ভালো করে দুদণ্ড কথা হয় না, সে কোন সাহসে আমায় নিয়ে বাজে কথা তুলবে? যে আমার সাথে আদনান ভাইয়ার কিছু আছে, যে কোনোদিন মায়ের দায়িত্ব পালন করেনি, সে কোন অধিকারে আমাকে তাড়ানোর কথা বলবে? সবাই চুপ। ইনান শেখ ফাইজার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে। ফাইজা কিছু বলতে গেলে সজোরে চড় বসে যায় ফাইজার গালে। ইনান শেখ আঙুল তুলে বলেন, আমার মেয়ের কোন বিষয়ে নাক গলাবি না তুই? রাস্তার মেয়ে ভদ্রতা কি শিখেছিস কখনো? কোন পরিবার কি চলে না চলে সেটা শিখেছিস? আমার মেয়েকে যে খাবার নিয়ে খোটা দিবে, না বিয়ে নিয়ে কথা তুলবে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ফাইজা ইলমার ব্যাপারে কোনো কথা তুলবে তো ননস্টপ চড় থাপ্পড় চলবে। তখন ইজাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি আপুর সাথে এরকম করো কেন? ইলমা আপু কত ভালো, মানুষ চায় তার এরকম একটা মেয়ে থাকো, আর তুমি পেয়েও অবহেলা করছো। আমার আপু বেস্ট, তুমি অনেক ছোকরা করো। ইজাজের কথায় আদনান খানিক হাসে, আর চোখে ইলমাকে দেখে ইজাজকে ফিস ফিস করে বলে, আপুকে বিয়ে দিবি? ইজাজ আদনানের দিকে তাকিয়ে বলে, একটু আগে বাবা কি বলল? আপুর বিয়ের কথা তুললে মারবে। ওইটা তোর আম্মুকে, আমাকে না। আপুকে বিয়ে দেব, সুন্দর একটা দুলাভাই আনবো। আমি খুঁজবো তোর জন্য দুলাভাই? তাদের কথার ধ্যান ভাঙে যখন তারেক মাহমুদ বলেন, ফাইজাকে নিয়ে আজকে না বলে পারছি না। ইলমা এই বাড়ির মেয়ে, ও কি করবে, কবে খাবে না ফেলবে, সেটা ওর ব্যাপার, আমাদের ব্যাপার। যে দায়িত্ব পালন করেনি তার এত মাথা ঘামানোর কিছু হয়নি। আর কি যেন বলছিলে? আমার ছেলের সাথে ওর কিছু? শোনো, ইলমার মতো ভদ্র মেয়ে আদনানের জন্য বখাটের সাথে প্রেম করবে না। আদনান তো একটা ইফতাজার, বেয়াদব। ব্যাস, আদনানের মাথায় পুনরায় আগুন জ্বলে ওঠে। মানে ওদের ঝগড়ায় তাকে টেনে অপমান করাই লাগবে। সে না হয় একটু ইফটিচিং করে, তাই বলে ইলমার এত গুণগান গাওয়ার কি আছে? আদনান তার বাবার কথাই জবাব দেয়, আমি ভদ্র মেয়ে বিয়ে করবো না, আমার মতোই একটাকে বিয়ে করব। তাতে কার কি হবে শুনি?
তোমার নজর সবসময় পচা জিনিসের উপরই যায়। ভালো কিছু মূল্য কি সেটা তো জানো না। যা খুশি করো, শুধু বেয়াদব মেয়ে মানুষ শেখ পরিবার বউ করে এই বাড়িতে তোলাতে পারবে না। তাহলে চাচ্চু কিভাবে এত ভালো মানুষ বিয়ে করে বাড়িতে তুললো? ঈশিতা ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদনান কথাটা বলে নিজেই হতভম্ব হয়ে যায়। মনে মনে বলে, হিস, আদনান সবসময় সত্যিটা বলতে নেই, এখন তিনি তো আরেকটা আগুন জ্বালিয়ে। তারেক মাহমুদ ছেলের কথায় খুশি হন। একবারে মোক্ষম জায়গায় কথাটা বলেছে। বেয়াদব হলে একটা সুবিধা আছে, মুখের উপর জবাব দেওয়া যায়, সত্যিটাও বলা যায়। কিন্তু তার ছেলে একটু বেশি বেয়াদব, মানে বেয়াদবের টপ ক্লাসে আছে সে। ইনান শেখ এই নিয়ে টুশব্দ করেনি, সোজা রুমে চলে যান। ফাইজা এজাদের রুমে গেছে। তারা সরতে ঈশিতা আদনানকে বলে, মুখটা সামলাও আদনান, সবসময় সত্যি বলতে হয় না। তখন ফরিদা পারভিন ইলমাকে বলেন, এরপর চুপ থাকলে তোর খবর আছে, মুখে মুখে জবাব দিবি, দেখবি সাহস পাইব না। ফরিদা পারভিনের কথায় আদনান ইলমাকে বলে, মেরিচার বাচ্চা, যা তেজ আমার সাথে দেখার, শুধু যেখানে দরকার সেখানে বিড়ালের মতো মিউ মিউ করিস। আদনানের কথা ইলমা বিরক্ত হয়। চোখ রাঙিয়ে তাকাতে আদনান বিরক্তিকর চাহনি দিয়ে বলে, এই প্রেমিক নারী, চোখ রাঙামি তো খবর আছে। মুখ সামলে কথা বলো, না হলে খবর আছে। থ্রেড দেয়া বন্ধ কর, তোর বাপের 12টা বাজাতে আমার সময় লাগবে না। কথায় কথায় বাপ টানো কেন? সমস্যা কি? তোর বাপ একটা হিটলার, দেখিস না? রিনা খান একটা বিয়ে করে নিয়ে এসেছে, কাউকেই শান্তি দেয় না। তখন ঈশিতা আদনানকে ধমক দিয়ে বলে, থামবে নাকি গরম খুন্তিটা নিয়ে আসবো? আদনান চুপ করে। ইলমা তার দাদির পাশে গিয়ে বসে। তখন তারেক মাহমুদ ইলমাকে বলেন, শোনো মা, এরপর ফাইজা তোমার কোনো বিষয়ে বাড়াবাড়ি করলে ইনানকে বলবে, না হইলে আমাকে। চুপ করে থাকবেন না। তারেক মাহমুদের কথায় ফরিদা পারভিন বলেন, ফাইজা যা বলবে জবাব দিবি, চুপ করে থাকলে মাথায় উঠে বসে। তাদের দুজনের কথা শুনে ইলমা জবাব দেয়, আমি যা বলার বাবার সামনে বলবো, যা প্রতিবাদ করার বাবার সামনে করব। বাবার অনুমতিতে আমি 1 লাইন বললে তিনি 4 লাইন বানিয়ে সেটা উপস্থাপন করবেন। তখন আমার বাবার মনে আমাকে নিয়ে একটু হলেও প্রশ্ন তৈরি হবে। এখন আমি কিছু বলছি না, সেজন্য আমার বাবা নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে। তখন আমি কিছু বললে তখন তাকে বিচার করতে হবে কার কথাটা সঠিক। আমি কি আদৌ কথাটা ঠিক বলেছি নাকি উনি সঠিক বলেছে? ইলমার কথায় তারেক মাহমুদ আদনানকে বলেন, কিছু শেখো ইলমার থেকে। জীবনে বেয়াদবি ছাড়া তো কিছুই শিখাতে পারিনি। এই মেলিজা, আমার যে হরলিক্সটা ঠিকঠাক খাচ্ছিস তো? আদনানের কথায় তৃপ্তির শব্দ করে হাসে। ঈশিতা ছেলের কথায় হাসবে নাকি বকা দেবে বুঝতে পারছে না। আদনানের এমন কথা ইলমা ভরকে যায়। আদনান বিরক্ত হয় ইলমার চুপ থাকাতে। তখন ইলমা জবাব দেয়, এটা কেমন প্রশ্ন? আগে তো তোর মাথায় তেমন বুদ্ধি ছিল না, কথাবার্তাও মেরমেরে ছিল। নিশ্চয়ই আমাদের হরলিক্স খেয়ে বুদ্ধি বেড়েছে তোর। ইলমা আদনানকে চোখ রাঙায়। ফরিদা পারভিন বলেন, এই ঝগড়া লাইগে গেল। আদনান উঠে দাঁড়ায়। অনেকক্ষণ হলো ভালো মানুষদের সাথে বসেছে, বেশিক্ষণ বসলে তার চুলকানি শুরু হয়ে যাবে, সেজন্য উঠে দাঁড়ায়। অতিরিক্ত ভালো মানুষদের পাশে বসতে আনকমফোর্ট ফিল হয়, কারণ সে জানে তার মতো বেয়াদব 2-4টে আছে কিনা সন্দেহ। রুমে এসে একটা সিগারেট ধরায় আদনান। সেটা টানতে টানতে ফেসবুকে ঢুকে নিজেদের ফ্রেন্ডস গ্রুপে ঢুকতে দেখে নির্মাণ একটা স্ক্রিনশট দিয়েছে। সেটাও জেভিন এবং আবরণের আপলোড করা পিকচার্সের। আদনান ছবিটা দেখে হাহা রিয়াক্ট মারে। নির্মাণ লিখেছে, কি রে, তোর শিকার তো আবরণের কাছে। ব্লক মেরে দিয়েছি, এসব মাতারই আমার দরকার নেই। বাকিরও অ্যাক্টিভ হয়। আদনানের মেসেজের সবাই অবাক হয়। সেজান জিজ্ঞেস করে, কি ব্যাপার, রিয়ানার ভালোবাসার গুড সাইড নাকি? হ্যাঁ, তুই আরেক সব ব্যাক রকমের। ব্রেকআপ করে নেব, আপাতত প্রেম করছি না। ওই, এই সন্ধ্যায় কি মদ গেলেছিস নাকি? নির্মাণের মেসেজে আদনান মৃদু হাসে। রিপ্লাই করে, না, ভাবছি রাতে ক্লাবে যাব, তোর কোনো পরিচিত জুনিয়র থাকলে নিয়ে আসিস। হালার পহালা, তুই আর ভালো হইলি না। নির্মাণের রিপ্লাই দেখে আদনান পুনরায় হাসে। গ্রুপ থেকে বেরিয়ে আবরণকে খোঁচা মারে। লিখে, কিও নারী, দরদি জাতির পিতা, মেয়ে রাজি হয়েছে এতদিনে। আবরণ জেভিনের সাথে কথা বলছিল। আদনানের মেসেজ দেখে হা হয়ে যায়। এর আগেও তাদের কথা হয়েছে মেসেঞ্জারে, তাও আবরণই প্রথম নক দিয়েছিল জেভিনের ব্যাপারে। এখন আদনান আজকে নক দিয়েছে। আবরণ রিপ্লাই করে, মেয়ে মানে?
জেভিন আমার ফিউচার ওয়াইফ। শেষমেশ জনগণের খাওয়াটাকেই বউ বানাচ্ছিস? ক্লাবে নাচলে কি ভার্জিনিটি নষ্ট হয়ে যায়? না, যদি ক্লাবে নাচতে নাচতে লাঙের হাত ধরে রুমে যায় তখন নিশ্চয়ই ভার্জিনিটি নষ্ট হয়। তবে তোর কপাল একদিক দিয়ে ভালো, তোর ফিউচার বউকে আদনান শেখ গভীরভাবে টেস্ট করেনি। এই, মুখ সামলে কথা বলবি। নারী দরদি জাতির পিতা জনগণের খাওয়া জিনিস হাওয়া টেস্ট করবে? ছি ছি।